তারা তো জানেনই একটা জটিল সফটওয়্যার প্রজেক্ট সামলানো বেশ কঠিন। ঠিক তেমনি একটা বড় ফ্যাক্টরি বা ধরুন একটা কোম্পানি চালানোও কিন্তু সহজ কাজ না। একদম ঠিক। তো আজকের আলোচনা এই শিল্প ব্যবস্থাপনার কিছু বেসিক আইডিয়া নিয়ে। এগুলো কিন্তু ভবিষ্যতে বিশেষ করে সিএসই ছাত্রদের জন্য বেশ কাজে লাগতে পারে। হ্যাঁ, অবশ্যই। আমরা দেখব সিস্টেম জিনিসটা কি, ম্যানেজমেন্ট কিভাবে হয়, একটা অর্গানাইজেশন কিভাবে চলে, আর কর্মীদের কাজের পরিবেশটাই বা কেন এত জরুরি। ঠিক। আমরা এই সব নিয়েই কথা বলবো। মানে সিস্টেমের ধারণা থেকে শুরু করে ম্যানেজমেন্টের কাজ, অর্গানাইজেশনের বিভিন্ন স্ট্রাকচার, শ্রম বিভাজন, কর্মীদের মরাল, এই সব কিছুই। দারুণ। তাহলে চলুন সিস্টেম দিয়ে শুরু করা যাক। সিস্টেম মানে সহজ কথায় কি? সিস্টেম হলো মানে কতকগুলো অংশ যেগুলো একে অপরের সাথে সম্পর্কিত আর একসাথে মিলে একটা নির্দিষ্ট কাজ করে বা লক্ষ্য পূরণ করে। আচ্ছা, যেমন কম্পিউটার ওর হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার সব মিলেমিশে একটা সিস্টেম হিসেবে কাজ করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক। বা ধরুন একটা জটিল অ্যালগোরিদম বিভিন্ন স্টেপ মিলে একটা প্রবলেম সলভ করে। একদম। সিস্টেম আমার খোলা হতে পারে, মানে পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট করে, অথবা বন্ধও হতে পারে। এর কিছু প্যারামিটার থাকে, মানে ইনপুট, আউটপুট, আবার কিছু ভেরিয়েবলও থাকে। আর এর আচরণ মানে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে কাজ করে। হ্যাঁ, সিস্টেমের আচরণটা বোঝা খুব জরুরি। আচ্ছা, একটা সিস্টেমকে ঠিকঠাক বুঝতে বা চালাতে গেলে তার এই উপাদান আর আচরণের উপর নজর রাখাটা ঠিক কতটা জরুরি? ওহ, এটা খুবই জরুরি, কারণ উপাদানগুলো কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে আর সিস্টেমটা বিভিন্ন অবস্থায় কেমন রিয়্যাক্ট করছে সেটা না বুঝলে মানে সমস্যাটা কোথায় হচ্ছে সেটা ধরা মুশকিল, বা সিস্টেমটাকে উন্নত করাও কঠিন। হ্যাঁ, যেমন কোড ডিবাগ করার সময় প্রত্যেকটা মডিউল দেখতে হয়। ঠিক তাই। কাজেই সিস্টেমের উপাদান আর আচরণের বিশ্লেষণ জরুরি কেন, এটা মনে রাখতে হবে। একদম। বেশ, এবার আসি ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার কথায়। ম্যানেজমেন্ট হলো সোজা কথায় লক্ষ্য পূরণের জন্য আপনার হাতে যা যা রিসোর্স আছে, মানুষ, যন্ত্রপাতি, কাঁচামাল, সেগুলোকে প্ল্যান করা, অর্গানাইজ করা, লোক নিয়োগ করা, তাদের ডিরেকশন দেওয়া এবং সবটা কন্ট্রোল করার একটা প্রক্রিয়া। প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং। হ্যাঁ, ডিরেক্টিং, কন্ট্রোলিং। সংক্ষেপে মনে রাখতে পারেন POSDC। 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 আচ্ছা। অনেকটা গ্রুপ প্রজেক্ট সামলানোর মতো। কি করতে হবে প্ল্যান করা, কে কোনটা করবে ভাগ করা, ঠিক লোক নেওয়া, কাজটা ঠিক দিকে এগোচ্ছে কিনা দেখা, আর সময় মতো শেষ হচ্ছে কিনা নিশ্চিত করা। তার মানে এই POSDC কাজগুলো একটা টিমের বা কোম্পানির লক্ষ্য পূরণে সরাসরি হেল্প করে। অবশ্যই করে। প্ল্যানিং রাস্তা দেখায়, অর্গানাইজিং কাঠামো দেয়, স্টাফিং সঠিক লোক আনে, ডিরেক্টিং কাজটা চালিয়ে নেয়, আর কন্ট্রোলিং দেখে সব ঠিকঠাক চলছে কিনা। এগুলো ছাড়া তো কিছুই হবে না। ঠিক। তাহলে ম্যানেজমেন্টের এই 5টা কাজ কিভাবে লক্ষ্য পূরণে সাহায্য করে এটা মনে রাখা দরকার। একদম। এরপর আছে অর্গানাইজেশন স্ট্রাকচার বা সংগঠন কাঠামো। এটা আসলে কি? এটা হলো একটা কোম্পানির মধ্যে কাজ, ক্ষমতা মানে অথরিটি, আর দায়িত্ব মানে রেসপন্সিবিলিটি, এগুলো কিভাবে সাজানো আছে তার একটা ফর্মাল ডিজাইন বা নকশা। এর লক্ষ্য কি, মানে কেন দরকার এটা? প্রধান লক্ষ্য হল কাজের এফিসিয়েন্সি বাড়ানো, টিমের মধ্যে যোগাযোগ সহজ করা, আর ডিসিশন যাতে তাড়াতাড়ি নেওয়া যায় সেটা দেখা। আচ্ছা, এটা কিসের ওপর নির্ভর করে, মানে কি দেখে কাঠামোটা তৈরি হয়? এটা নির্ভর করে কোম্পানির সাইজ, কী ধরনের টেকনোলজি ব্যবহার হচ্ছে, কাজের পরিবেশ, এগুলোর ওপর। বিভিন্ন রকম হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, যেমন ধরুন লাইন স্ট্রাকচার খুব সরল, ওপর থেকে নিচের নির্দেশ আসে, ছোট কোম্পানিতে চলে। ফাংশনাল স্ট্রাকচার কাজ অনুযায়ী ভাগ, যেমন মার্কেটিং ডিপার্টমেন্ট, ফিন্যান্স ডিপার্টমেন্ট। আরেকটা আছে লাইন ও স্টাফ, যেখানে লাইন ম্যানেজারদের সাহায্য করার জন্য কিছু এক্সপার্ট স্টাফ থাকেন। মানে একটা ছোট স্টার্টআপের কাঠামো হয়তো খুব সিম্পল হবে। হ্যাঁ, কিন্তু একটা বড় টেক কোম্পানির, ধরুন গুগলের, কাঠামো অনেক জটিল আর মাল্টিলেয়ার্ড হবে। বোঝা গেল। আর এই কাঠামোটা কিন্তু কোম্পানির কাজ আর ডিসিশন মেকিংকে সরাসরি প্রভাবিত করে। মানে কাঠামোটা কেমন তার উপর নির্ভর করে কাজটা কতটা স্মুথলি হবে বা সিদ্ধান্ত নিতে কত সময় লাগবে। ওহ আচ্ছা, তাহলে একটা সংস্থার কাঠামো তার কাজ আর সিদ্ধান্ত গ্রহণকে কিভাবে প্রভাবিত করে এটা মনে রাখাটা জরুরি। ঠিক। এবার কিছু জরুরি টার্মস আছে, যেমন ডিভিশন অফ লেবার বা শ্রম বিভাগ। হ্যাঁ। শ্রম বিভাগ মানে হলো একটা বড় কাজকে
ছোট ছোট স্পেশালাইজড অংশে ভাগ করে দেওয়া। এতে কর্মীরা এক একটা কাজে দক্ষ হয়ে ওঠে। যেমন সফটওয়্যার টিমে কেউ হয়তো শুধু ফ্রন্ট-এন্ড দেখে, কেউ ব্যাক-এন্ড। এতে এফিসিয়েন্সি বাড়ে, তাই না? একদম। দক্ষতা আর প্রোডাক্টিভিটি দুটোই বাড়ে। এরপর আছে স্প্যান অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের পরিধি। সেটা কি? মানে একজন ম্যানেজার কতজন সাবঅর্ডিনেট বা কর্মীকে ইফেক্টিভলি সুপারভাইজ করতে পারবেন। ধরুন একজন টিম লিড কতজন ডেভেলপারকে সরাসরি ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, তারপর ডেলিগেশন অফ অথরিটি, ক্ষমতা অর্পণ। হ্যাঁ, মানে সিনিয়র ম্যানেজার তার কিছু ক্ষমতা আর কাজের দায়িত্ব জুনিয়রদের দেন। যেমন প্রজেক্ট ম্যানেজার হয়তো মডিউল লিডকে একটা নির্দিষ্ট মডিউলের পুরো দায়িত্ব দিয়ে দিলেন। হুম। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট হল সেন্ট্রালাইজেশন বনাম ডিসেন্ট্রালাইজেশন, কেন্দ্রীকরণ আর বিকেন্দ্রীকরণ। এটার মানে কি? মানে হল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কার হাতে থাকবে, অল্প কিছু লোকের হাতে কেন্দ্রীভূত থাকবে সেন্ট্রালাইজড, নাকি বিভিন্ন লেভেলে ক্ষমতাটা ভাগ করে দেওয়া হবে ডিসেন্ট্রালাইজড। ও, যেমন স্টার্টআপে হয়তো ফাউন্ডারই সব সিদ্ধান্ত নেন। ঠিক, সেটা সেন্ট্রালাইজড। আর বড় কোম্পানিতে হয়তো বিভিন্ন প্রজেক্ট টিম নিজেদের সিদ্ধান্ত নিতে পারে, সেটা ডিসেন্ট্রালাইজড। তার মানে এই যে কাজ ভাগ করা, কজনকে নিয়ন্ত্রণ করা যাবে সেটা ঠিক করা, ক্ষমতা দেওয়া, এই সব মিলিয়ে একটা সংস্থাকে ঠিকভাবে চলতে সাহায্য করে। অবশ্যই। শ্রম বিভাগ দক্ষতা বাড়ায়, সঠিক স্প্যান অফ কন্ট্রোল থাকলে কর্মীরা সাপোর্ট পায়, আবার ম্যানেজারও ওভারলোডেড হন না। ডেলিগেশন কর্মীদের মোটিভেট করে, আর সঠিক সেন্ট্রালাইজেশন ডিসেন্ট্রালাইজেশন ব্যালেন্স সিদ্ধান্ত গ্রহণকে দ্রুত করে। বুঝলাম। তাহলে এই ধারণাগুলো সংস্থার সুষ্ঠু পরিচালনায় কিভাবে সাহায্য করে সেটা মনে রাখতে হবে। একদম। আচ্ছা, এবার একটু অন্যদিকে যাই। সাংগঠনিক সংস্কৃতি, জলবায়ু, মানে কালচার আর ক্লাইমেট, তারপর মরাল, জব স্যাটিসফ্যাকশন, এগুলো কি ব্যাপার? দেখুন, কালচার বা সংস্কৃতি হল একটা সংস্থার ভেতরের দীর্ঘদিনের বিশ্বাস, ভ্যালুজ, আচরণের ধরন। যেমন ধরুন গুগলের যে একটা ওপেন আর ইনোভেটিভ কাজের কালচার আছে। হুম। আর ক্লাইমেট বা জলবায়ু হল কাজের পরিবেশ নিয়ে কর্মীদের এই মুহূর্তের অনুভূতি বা পারসেপশন। এটা কালচারের চেয়ে বেশি পরিবর্তনশীল। আচ্ছা, আর মরাল বা মনোবল? মনোবল হল কর্মীদের কাজের প্রতি উৎসাহ, কনফিডেন্স। সাধারণত মনোবল উঁচু থাকলে প্রোডাক্টিভিটিও বাড়ে। আর জব স্যাটিসফ্যাকশন, কাজের সন্তুষ্টি, ভালো কাজ করতে হেল্প করে। ঠিক তাই। এই সবগুলো বিষয়, কালচার, ক্লাইমেট, মরাল, স্যাটিসফ্যাকশন, এগুলো সংস্থার সার্বিক সাফল্যের জন্য ভীষণ জরুরি। ভালো পরিবেশ প্রতিভাবানদের টানে ধরে রাখে। কর্মীরা খুশি থাকলে, মোটিভেটেড থাকলে তবেই না বেস্ট আউটপুটটা আসবে। তার মানে কর্মীদের মানসিক অবস্থা আর কাজের পরিবেশ কোম্পানি সাকসেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে। তাই এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা দরকার। সবশেষে ফ্যাক্টরি আইন বা শ্রম আইন নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, সংক্ষেপে বলি, এই আইনগুলো খুব দরকারি। এগুলো কর্মীদের নিরাপত্তা, স্বাস্থ্য, কাজের ন্যায্য সময়, ঠিকঠাক মজুরি আর অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করে। যেমন সফটওয়্যার ডেভেলপমেন্টে হয়তো ডেটা প্রাইভেসি বা এথিক্যাল গাইডলাইন থাকে। এটা শুধু কর্মীদের ভালোর জন্য নয়, কোম্পানির দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য জরুরি। তাহলে কর্মীদের অধিকার আর নিরাপত্তা নিশ্চিত করতে এই আইনি সুরক্ষা থাকাটা মাস্ট, তাই তো? একদম। আইন মেনে চললে দুর্ঘটনা কমে, কর্মীরা সুরক্ষিত বোধ করে, বিশ্বাস বাড়ে, আর কোম্পানিরও সুনাম বজায় থাকে। মানে এটা একটা উইন উইন সিচুয়েশন। ঠিক। তাই আইনি সুরক্ষার গুরুত্ব মনে রাখা উচিত। অবশ্যই। বাহ, আজ আমরা শিল্প ব্যবস্থাপনার অনেকগুলো জরুরি বিষয় কভার করলাম। সিস্টেম থেকে শুরু করে সংগঠন, ব্যবস্থাপনা, কর্মীদের পরিবেশ, আইন, অনেক কিছু। হ্যাঁ, আর সিএসসি ছাত্রদের জন্য এই কনসেপ্টগুলো কিন্তু সত্যিই খুব কাজের। ভবিষ্যতে যখন আপনারা বড় প্রজেক্ট লিড করবেন বা টিম ম্যানেজ করবেন বা হয়তো নিজেরাই কোনো উদ্যোগ নেবেন, তখন এই ম্যানেজমেন্টের নীতিগুলো খুব কাজে দেবে। টেকনোলজি যত এগোচ্ছে, মানুষের দিকটা মানে হিউম্যান এলিমেন্ট আর ঠিকঠাক ম্যানেজমেন্ট, সেটার গুরুত্ব কিন্তু কমছে না, বরং বাড়ছে। তাই এই বিষয়গুলো শেখাটা খুব জরুরি, শুধু পরীক্ষার জন্য নয়, সারা জীবনের জন্য। একদম ঠিক বলেছেন। এখানেই আজকের আলোচনা শেষ করছি। তবে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, ভবিষ্যতে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ডেভেলপমেন্ট টিম
অথবা ধরুন অটোমেটেড সিস্টেম ম্যানেজ করতে হবে, তখন আজকের এই ম্যানেজমেন্টের নীতিগুলো কি একই থাকবে নাকি বদলে যাবে? কিভাবে অ্যাপ্লাই করা যাবে এগুলো? ভেবে দেখার মতো, তাই না?